তুমি কি সাড়া দিবে, আবারও কি সাড়া দিবে? मेरी जाबे बना ওয়াও, অলরেডি 11 জন জয়েন করে ফেলছো। গুড, ভেরি গুড। আচ্ছা, কেউ একজন একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও তো, আমি একটু মার্কারে একটু কালি ভরে নিই। হ্যাঁ, মার্কারের কালি একদমই শেষ। জোহা ভাইয়া, এই নোমান, তুমি যে লিখছো আই লাভ চিকেন ফ্রাই, মানে তুমি একটা বাটপার, বিশ্ব বাটপার। তুমি আজকে আমার জন্য একটা চিকেন ফ্রাই দিলা, তো সেই চিকেন ফ্রাই আবার খাইয়ে ফেলাইলো আর একজন, মানে যার কাছে পাঠাইছো সেই খাইয়ে ফেলাইছে। এগুলো তো ঠিক না ছোটো ভাই, তোমরা এরকম ওকে। আমরা আজকে পড়বো, হ্যাঁ পড়াশোনা করব, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো সবাই। হ্যাঁ, রাবির জন্য ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়াবো আজকে, বেশি না, 1 ঘন্টা পড়বো আমরা, 1 ঘন্টা। আচ্ছা, কালকে থেকে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস শুরু হবে। তো একটু বলে নিই, কালকে তোমাদের স্থিতিবিদ্যার ক্লাস হবে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা আমরা সকালে করব, আর কালকে থেকে কোশ্চেন ব্যাংক সলভিং হবে। ইনশাল্লাহ এটা রাত্রে ক্লাস হবে। আর যদি মনে করো যে না রাত্রে ম্যাথ ক্লাস হয়, ম্যাথ ক্লাস হলে তাহলে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো পরের দিন থেকে হবে। বুঝতে পারছি? আচ্ছা, নিশাদ সায়রা স্মৃতি ওয়ালাইকুম আসসালাম, রোকেয়া তাসলিম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে আমাদের কোন টপিক? কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার। তো এই 3rd চ্যাপ্টার থেকে গত বছর রাবিতে একটা কোশ্চেন আসছিল যেটা আউট অফ সিলেবাস ছিল। আউট অফ সিলেবাস মানে টোটালি ইন্টারমিডিয়েটের বইতে কোথাও ওভাবে নাই। তো 2-1টা প্রশ্ন রাবি পুরাতন সিলেবাস থেকে করে, এবং সেই টপিকটা হচ্ছে তোমার বন্ড অর্ডার। আমি কি তোমাদের বন্ড অর্ডার পড়াইছিলাম? বন্ড অর্ডার মনে হয় পড়াইছিলাম। তারপর আমি একবার আলোচনা করতেছি। বন্ড অর্ডার বা বাংলাতে বলা হয় বন্ধন ক্রম। বন্ড অর্ডার বা বাংলাতে কি বলা হয়? বন্ধন ক্রম। এখন বন্ধনক্রম কি জিনিস বা এর সংজ্ঞা কি, এগুলো আমাদের কোনো কাজের দরকার নাই। আমাদের জাস্ট বন্ধনক্রম নির্ণয় করতে আসবে, আমরা নির্ণয় করতে পারলে মাশাআল্লাহ। তো গত বছর রাবির কোশ্চেনটা এরকম ছিল যে কার্বন মনোঅক্সাইডের বন্ধনক্রম কত?
বন্ধনক্রম কত, কার্বন মনোঅক্সাইডের বন্ধনক্রম কত, এই প্রশ্নটা রাবিতে আসছিল। তো খেয়াল করো, বন্ড অর্ডার নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, বন্ড অর্ডার ইকুয়াল টু 8 - x প্লাস 8 - y ডিভাইডেড বাই 2। কি বললাম? 8 - x প্লাস 8 - y ডিভাইডেড বাই 2। এখন এই x দ্বারা কি বোঝাচ্ছে দেখো, এই x দ্বারা বোঝাচ্ছে তোমার প্রথম মৌলের যোজনী, আর y দ্বারা বোঝাচ্ছে তোমার দ্বিতীয় মৌলের যোজনী। লিখো খাতায়, y দ্বারা কি বোঝাচ্ছে? দ্বিতীয় মৌলের যোজনী। ওকে, আচ্ছা খেয়াল করো। তো এখন আমি একটু বুঝাই দিই। তো সূত্র কি দেখো, 8 - x প্লাস 8 - y। এখন দেখো এখানে আমাদের কি আছে? কার্বন মনোঅক্সাইড আছে। আমাদের এখানে কি আছে? কার্বন মনোঅক্সাইড আছে, তাই না? তাহলে কার্বন মনোঅক্সাইড মানে কি? CO। কার্বন মনোঅক্সাইড মানে হচ্ছে তোমার CO। আচ্ছা এবার খেয়াল করো, এখানে প্রথম মৌল কোনটা? প্রথম মৌলটা হচ্ছে কার্বন, এবং দ্বিতীয় মৌল কোনটা? দ্বিতীয় মৌল হচ্ছে আমাদের অক্সিজেন, রাইট? প্রথম মৌল হচ্ছে কার্বন আর দ্বিতীয় মৌল হচ্ছে অক্সিজেন। তাহলে কার্বনের যোজনী কত? সবাই জানি যে কার্বনের যোজনী হচ্ছে তোমার 4, আর অক্সিজেনের যোজনী কত? 6, তাই না? এটা কিন্তু সবাই জানি। যোজনী বলতে অ্যাকচুয়ালি এখানে আমি বুঝাইছি যে তোমার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ কক্ষপথের কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো সূত্র অনুসারে তাহলে বন্ড অর্ডারটা আমরা বের করি। বন্ড অর্ডার ইকুয়াল টু, দেখো কি বলছে? 8 - x, তাহলে 8 - 4 প্লাস, এবার খেয়াল করো এখানে কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেনের তাহলে 8 - 6 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আলটিমেটলি কত আসতেছে দেখো, 8 থেকে 4 বিয়োগ করলে 4। কি ব্যাপার, একটা মার্কারও খালি নেই। 4 প্লাস 8 - 6 মানে 2 ডিভাইডেড বাই 2। আলটিমেটলি কত আসতেছে? 3 আসতেছে। আমি আবারও বলতেছি, দেখো এই x দ্বারা বোঝাচ্ছে তোমার প্রথম মৌলের যোজনী। তাহলে যৌগটা কি আছে? CO। এখন C হচ্ছে তোমার কার্বন, কার্বন হচ্ছে তোমার প্রথম মৌল। তাহলে প্রথম মৌলের যোজনী হচ্ছে X, আর অক্সিজেন হচ্ছে আমাদের দ্বিতীয় মৌল। তাহলে দ্বিতীয় মৌলের যোজনী হচ্ছে আমাদের Y। এবার সূত্র বসাও, দেখো হয়ে গেছে আমাদের। ওকে, আচ্ছা বেশি রাতে ক্লাস দিতে হয় না। এই যে এই আজকে ক্লাসটাই শেষ ক্লাস, এরপরে আর হবে না। এরপরে আর হবে না। দেখো তো এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন গেল। এবার একটা প্র্যাকটিস দিই, তোমরা একটু এটা উত্তর বের করে দেখো। কোশ্চেনটা হচ্ছে এরকম যে H2O পানি এর বন্ধন ক্রম কত? এটা একটু বের করে দাও তো আমাকে। পানি এর বন্ধন ক্রম কত? একটু বের করে দাও তো। ক্যাটায়ন ব্যানায়ন থাকলে কি করবা? ক্যাটায়ন আয়ন আসবে না, সো এটা নিয়ে প্যারা নাই, চেল। ক্যাটায়ন ব্যানায়ন আসবে না। যদি আসে, ক্যাটায়ন ব্যানায়ন যদি আসে, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে দেবা প্লাস, আর অ্যানায়নের ক্ষেত্রে দেবা মাইনাস। H2O এর বন্ধন ক্রমটা বের করো। বের করে আমাকে একটু বলো যে এটা বন্ধন ক্রম কত আসে। আচ্ছা রোকে অ্যালেক্সো 4, ভেরি গুড। তারপরে দেখি আর কেউ, দেখি আর কেউ। আচ্ছা তা আমি সলভ করাই দিই। দেখো তো সূত্র কি বলে? 8 - x প্লাস 8 - y ডিভাইডেড বাই 2। এখন খেয়াল করো, আমি তখনই 8 ইউজ করব যখন আমার ওই মৌলটা তোমার অষ্টক পূর্ণ করবে। হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেন কি অষ্টক পূর্ণ করে? হাইড্রোজেন কিন্তু অষ্টক পূর্ণ করে না। হাইড্রোজেন অলওয়েজ কোন নিয়ম ফলো করে? 2 এর নিয়ম ফলো করে, রাইট? আশা করি এতে কারো কোনো কনফিউশন নাই। হাইড্রোজেন কি করে? 2 এর নিয়ম ফলো করে। তাহলে হাইড্রোজেন যেহেতু 2 এর নিয়ম ফলো করতেছে, তাহলে এই হাইড্রোজেনের জন্য আমাদের এখানে 8 এর পরিবর্তে আমরা ইউজ করব 2। মনে থাকবে, যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেনের পরিবর্তে আমরা 8 এর পরিবর্তে কি ইউজ করব? 2 ইউজ করব। তাহলে দেখো 2 - x, x দ্বারা কি বোঝাচ্ছে? হাইড্রোজেনের যোজনী, তাই না? তাহলে হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে দিলাম আমি 1 প্লাস 8, কারণ অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন তো তোমার অষ্টক পূর্ণ করে, এই জন্য আমরা দিলাম কি 8 মাইনাস ওয়াই। ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে? অক্সিজেনের যোজনী। তাহলে আমাদের অক্সিজেনের যোজনী কত? 6 ডিভাইডেড বাই 2। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আছে 1
প্লাস 8 থেকে 6 বিয়োগ করলে আসে তোমার কত 2/2, দ্যাট মিনস 3/2, বা আমরা বলতে পারি 1.5। এখন দা কোশ্চেন ইজ হিয়ার যে ভাই বন্ড অর্ডার কি কখনো ফ্র্যাকশন হতে পারে? হ্যাঁ হতে পারে, কোনো সমস্যা নেই, বন্ড অর্ডার ক্যান বি এ ফ্র্যাকশন। ওকে, বুঝাতে পারছি? তাহলে যারা যারা উত্তর করছো 4, হয়তো অনেকে হিসাবটা ক্লিয়ার করে বুঝতে পারো না, বা এখানে তোমরা দেখছো যে হাইড্রোজেন 2টা আছে এই জন্য হয়তো এটাকে 2 দ্বারা গুণ করছো। হ্যাঁ, অনেকে এরকম করতে পারো, বাট হাইড্রোজেন 2টা থাকুক বা 5টা থাকুক, যে কয়টাই থাকুক না কেন, এখানে 2 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, ইট ডাজেন্ট ইভেন ম্যাটার। আমাদের জাস্ট দেখতে হবে প্রথম মৌলটাকে আর দ্বিতীয় মৌলটাকে। যদি প্রথম মৌলটা হাইড্রোজেন হয়, মানে যদি হাইড্রোজেন থাকে, তাহলে এখানে 8 এর পরিবর্তে 2 আসবে। মনে রাখবা হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে, হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে কি হবে, 8 এর পরিবর্তে এখানে 2 আসবে। ক্লিয়ার? বুঝাতে পারছি ব্যাপারটা? কারো কোনো কনফিউশন আছে এখানে? মনে হয় নাই, সিম্পলি বুঝাইতে পারছি। তো এই গেল বন্ড অর্ডার। তাহলে এবার একটা ফাইনালি প্র্যাকটিস করে আমাকে একটু উত্তর দাও। এবং এই প্রশ্নটাও আসছিল একবার, সালফার ট্রাই অক্সাইডের বন্ড অর্ডার কত? সালফার ট্রাই অক্সাইডের বন্ধন ক্রমটা আমাকে একটু বের করে তোমরা বলো। দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। যে সবার আগে উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গোসল করার সাবান। এই গরমকালে গোসল করার সাবান দেওয়াটা সবচেয়ে বড় একটা উপহার। দুই, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে 2। ইয়েস, 2, ভেরি গুড। আচ্ছা, তো এই গেল আমাদের বন্ড অর্ডার চলে গেল। এরপরে তোমার আমরা পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে, এই টপিকটা মোটামুটি মাশাআল্লাহ সবাই কম বেশি বোঝো। এখানে এখানে এমন কেউ নাই যারা পর্যায়বৃত্ত ধর্ম বোঝো না। সো আমি ওই দিকে আসতেছি না, আমি একটু অন্য কিছু নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে তোমরা পোলারিটি বলতে একটা কিছু শুনছো, নাম শুনছো। পোলারিটি বলতে কিছু একটা এক্সিস্ট করে এই পৃথিবীতে। হ্যাঁ, পোলারিটি বলতে কিছু একটা আছে। তো পোলারিটি জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করি। দেখো, এই পোলারিটি মানে হচ্ছে, পোলারিটি শব্দটা আসছে পোল থেকে। পোলারিটি, পোলারিটি এই ওয়ার্ডটা আসছে কোথা থেকে? পোল, POLE, পোল। পোল মানে হচ্ছে মেরু, মেরু থেকে আসছে। এখন খেয়াল করো, মনে করো যে একটা M একটা ক্যাটায়ন আর N একটা অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হলো। এখন যখন যুক্ত হয় তখন এরা কি করে? ইলেকট্রন শেয়ার করে। যখন এরা যুক্ত হয় তখন কি হয়? ইলেকট্রন শেয়ার করে অথবা ইলেকট্রনের আদান প্রদান করে, রাইট? এখন যখন ইলেকট্রন শেয়ার করে, এই দুইজনের ভিতরে যে কোনো একজনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকে। আর তড়িৎ ঋণাত্মকতা কি তোমরা সবাই বোঝো, যে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলি? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখন মনে করতেছি যে এই দুইটা ইলেকট্রনকে N তার নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট Nটা কি হবে? আংশিক ঋণাত্মক এবং M কি হবে? আংশিক ধনাত্মক। এখন দেখো, এক সাইডে ধনাত্মক প্রান্ত আর এক সাইডে কি? ঋণাত্মক প্রান্ত। তাহলে এক সাইডে ধনাত্মক, এক সাইডে ঋণাত্মক। তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো মেরু। কারণ আমরা কি জানি, মেরু বলতে কি বুঝি? একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। তাহলে দেখো তো, উত্তর আর দক্ষিণ পরস্পর বিপরীত, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটাও কি হিসাবে আচরণ করবে? মেরুর মতো আচরণ করবে, তাই না? তাহলে এই যে অবস্থা, এই অবস্থা সৃষ্টি হওয়াকেই আমরা বলবো পোলারিটি। কথা বুঝতে পারছো? এখন এই পোলারিটি হবে কি হবে না, এইটা বেসিক্যালি ডিপেন্ড করে কিসের উপরে? এই যে মৌল দুইটা আছে, M একটা মৌল, N একটা মৌল, এদের ইলেকট্রোনেগেটিভিটি কিসের উপরে? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার উপরে ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? তড়িৎ ঋণাত্মকতার উপরে ডিপেন্ড করে। তো আমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে মোটামুটি সবাই জানি যে প্রত্যেকটা মৌলের একটা নির্দিষ্ট তড়িৎ ঋণাত্মকতা আছে। যেমন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 2.5, নাইট্রোজেনের হচ্ছে 3.0, তারপরে ক্লোরিন হচ্ছে তোমার 3.0, অক্সিজেনের হচ্ছে তোমার 3.5। এগুলো আমরা মোটামুটি জানি। এখন এই পোলারিটি যদি সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলি পোলার যৌগ। তখন সেটাকে আমরা কি বলি? পোলার যৌগ। আর পোলারিটি সৃষ্টি না হলে সেটাকে আমরা বলি নন পোলার বা অপোলার যৌগ। এখন খেয়াল করো, মাঝে মধ্যেই প্রশ্ন আসে যে নিচের কোনটি অপোলার? নিচের কোনটি অপোলার?
এখন এই টাইপের প্রশ্ন আসলে না আমরা অনেকে ভেবাচেকা খেয়ে যাই যে আসলে এই প্রশ্নের উত্তর কি হবে, আমি কি এটা মুখস্থ করব নাকি এটা আমাদের এখানে বোঝার কিছু আছে নাকি কোনো ট্রিক্স আছে। তো এই টাইপের প্রশ্ন মানে নিচের কোনটি অপোলার বা নিচের কোনটি পোলার, বিশেষ করে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে এই টাইপের প্রশ্ন একটু বেশি দেখা যায়। তো খেয়াল করো, তো এই জন্য আমরা একটু তড়িৎ ঋণাত্মকতাগুলো মুখস্থ রাখবো। এখন তড়িৎ ঋণাত্মকতা আমরা অনেকেই মুখস্থ রাখতে পারি না। আচ্ছা, আমি তড়িৎ ঋণাত্মকতার ওই ব্যাপারটা আসতেছি যে আমরা কীভাবে মনে রাখতে পারি। তার আগে খেয়াল করো যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এটাকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করলাম। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল্টা এইচ মনে করে নিচ্ছি, ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করতেছি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দ্যাট মিনস ডেল্টা এইচের ভ্যালু যদি তোমার 0.5-এর চেয়ে কম হয়, 0.5-এর চেয়ে কম হয়, 0.5-এর চেয়ে কম হলে তখন সেটা হচ্ছে তোমার অপোলার সমযোজী যৌগ। অপোলার সমযোজী, কথা বুঝতে পারছো? যদি 0.5 থেকে 1.9 হয়, কোনো বইতে 1.7 দেওয়া আছে, আবার অনেকে বলবো ভাই হাজারি স্যারের বইতে 1.9 1.7 দুইটাই দেওয়া আছে, তাই আমি বলবো ভাই 1.9টা স্ট্যান্ডার্ড, এটা তোমরা মাথায় রাখবা। যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9-এর ভিতর হয় তখন সেটাকে আমরা বলবো পোলার যৌগ। কি বলবো? পোলার যৌগ। এখন অনেকেই মনে করতে পারো কি ভাই পোলার যৌগ মনে হয় অলওয়েজ সমযোজী হয়, তাই না? না, পোলার যৌগগুলো তোমার সমযোজীও হতে পারে আবার আয়নিকও হতে পারে। কি হতে পারে? আয়নিকও হতে পারে। আর 0.5-এর চেয়ে যদি তড়িৎ ঋণাত্মকতা কম হয়, 0.5-এর চেয়ে যদি কম হয় তখন সেটা মাস্ট বি অপোলার সমযোজী, মাস্ট বি সেটা কি হবে? সমযোজী যৌগ হবে। এবার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.9-এর চেয়ে বেশি হয়, 1.9-এর চেয়ে বেশি হয় তখন সেটা হবে তোমার অপোলার। তখনও সেটা কি? অপোলার এবং মাস্ট বি আয়নিক, মাস্ট বি আয়নিক। ঠিক আছে, সরি পোলার হবে কিন্তু মাস্ট বি আয়নিক, পোলার কিন্তু মাস্ট বি আয়নিক। এখন খেয়াল করো যে আমরা মনে করতেছি যে CH4 মিথেন, আমরা মনে করতেছি মিথেন। খেয়াল করো তাহলে মিথেনটা কি পোলার নাকি অপোলার? দেখি তোমরা একটু বলো তো, মিথেনটা কি পোলার নাকি অপোলার? বলেন তো একটু। কি ব্যাপার, কেউ কি বেঁচে নাই? ওকে, তো মিথেনটা হচ্ছে তোমার একটা অপোলার যৌগ। মিথেনটা কি? একটা অপোলার যৌগ। কি করে বুঝলাম? দেখো এখানে কে কে যুক্ত আছে? কার্বন এবং হাইড্রোজেন যুক্ত আছে। কি যুক্ত আছে? কার্বন এবং হাইড্রোজেন যুক্ত আছে। আচ্ছা, তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কত? কার্বনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের কত? 2.1। তাহলে এদের ডিফারেন্স কত হয় দেখো তো? ডিফারেন্স হচ্ছে তোমার 0.4। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5-এর চেয়ে কম হলে সেটা কি হবে? একদম অপোলার সমযোজী হবে, তাই না? তো এটা হচ্ছে একটা অপোলার সমযোজী যৌগ, এটা একটা অপোলার সমযোজী যৌগ। এবার যদি আমাকে কোশ্চেন করে যে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এইটা পোলার না অপোলার? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা পোলার নাকি অপোলার? তো খেয়াল করো, আমরা একটু বের করার চেষ্টা করি। অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান কারো কি জানা আছে? অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.8 আর ক্লোরিনের হচ্ছে 3.0। তাহলে ডিফারেন্স কত আসে দেখো তো? ডিফারেন্স আছে 1.2। ডিফারেন্স কত আসে? 1.2। দেখো তো 1.2টা কি এই রেঞ্জের ভিতরে? তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি যৌগ? একটা পোলার যৌগ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি যৌগ? পোলার যৌগ। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড পোলার সমযোজী নাকি আয়নিক? পোলার সমযোজী নাকি আয়নিক? এখন এটা তোমরা নিজেরাই চিন্তা করো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা
সমযোজী হবে না আয়নিক হবে? অ্যালুমিনিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু। অ্যালুমিনিয়াম কি করতেছে? ইলেকট্রন দান করতেছে। ক্লোরিন কি করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে। এবার বাকিটা তোমরা নিজেরা একটু চিন্তা করো। ওকে, আচ্ছা। আর 1.9 এর চেয়ে সে বেশি হলে সে কী হবে? আয়নিক হবে। এবং এখন একটা কথা আছে, যদি তড়িৎ স্থিরাঙ্কতার পার্থক্য 1.9 এর চেয়ে বেশি হয় সে আয়নিক তো হবেই, তার সঙ্গে সঙ্গে তার রুম টেম্পারেচারে তার অবস্থা হবে সলিড বা কঠিন। রুম টেম্পারেচারে তার অবস্থা কি হবে? সলিড বা কঠিন। কথা বুঝতে পারছো? মানে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় সে কীভাবে থাকবে? সলিড বা কঠিন আকারে থাকবে। যেমন পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়ামের তড়িৎ স্থিরাঙ্কতার মান কারো জানা আছে? পটাশিয়ামের হচ্ছে তোমার 0.8 আর ক্লোরিনের কত? 3.0। তাহলে পার্থক্যটা কত আসতেছে? 2.2। তাহলে দেখো তো পার্থক্য 2.2, দ্যাট মিনস 1.9 এর চেয়ে বেশি। 1.9 এর চেয়ে বেশি হলে সে কী হবে? মাস্ট বি আয়নিক হবে। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম ক্লোরাইড একটা মাস্ট বি আয়নিক যৌগ। যেহেতু মাস্ট বি আয়নিক যৌগ এবং এর 1.9 এর চেয়ে বেশি হওয়ার কারণে এটা কী অবস্থায় থাকবে? সলিড বা কঠিন অবস্থায় থাকবে। এটা ভৌত দশা কেমন হবে? কক্ষ তাপমাত্রায় সলিড বা কঠিন হবে ভৌত দশা। ওকে, এখন তোমাদের অনেকেরই কোশ্চেন যে ভাই এই যে তড়িৎ স্থিরাঙ্কতার ভ্যালুগুলো এগুলো কীভাবে মাথায় রাখবো? আমাদের মাথাটা তো অনেক ছোট, এই এত ছোট মাথায় এত কিছু কি রাখা যায়? যায় না। তারপরেও আমরা চেষ্টা করব কিভাবে আমরা রাখতে পারি। তো খেয়াল করো, আমাদের দ্বিতীয় পর্যায় কারা কারা আছে? দ্বিতীয় পর্যায়ে আছে তোমার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে আর কে বলো তো? নিয়ন। তাই না? ঠিক আছে না? কোনো কিছু কি বাদ গেছে? মনে হয় না বাদ গেছে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো খেয়াল করো, লিথিয়ামের তড়িৎ স্থিরাঙ্কতা হচ্ছে 1। এটা মুখস্থ রাখবা, লিথিয়ামের তড়িৎ স্থিরাঙ্কতা কত? 1। এখন কিভাবে মাথায় রাখবা? দেখো, আমি যখন লিথিয়াম লিখতেছি, এই লিথিয়ামের এলটা যখন শুরু করতেছি তখন এলটা দেখতে কেমন? 1 এর মতো, তাই না? এলটা দেখতে কেমন? 1 এর মতো। তাহলে সেখান থেকে আমরা মনে রাখবো যে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1। এবার প্রত্যেকটার সঙ্গে আমরা 0.5 করে যোগ করব। কত করে যোগ করব? 0.5 করে যোগ করব। তাহলে 0.5 করে যদি যোগ করি তাহলে 1 প্লাস 0.5 দ্যাট মিনস 1.5, 1.5 প্লাস 0.5 2.0, কার্বনের হচ্ছে 2.5, নাইট্রোজেনের 3.0, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4.0, নিয়নের তাহলে কত হবে? অনেকেই বলবো 4.5, বাট না, দেখো নিয়ন কি? নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কোনো যৌগ অংশ মানে যৌগ গঠন করে? করে না, এক্সেপ্ট জেনন। দেখো ভাই, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে গিয়ে তোমার হিজড়া টাইপের। হিজড়ারা কি করে? বিয়ে শাদী করে? করে না। তো আমার কাছে নিষ্ক্রিয় গ্যাস হিজড়া টাইপের মনে হয়। এরা বিয়ে শাদী করে না, দ্যাট মিনস হচ্ছে গিয়ে তোমার কখনো যৌগ গঠন করে না, অংশগ্রহণ করে না যৌগ গঠনে। সো এরা সাম কাইন্ড অফ হিজড়া। বাট এই জেনন একটু ভিন্নধর্মী হিজড়া। কীরকম ভিন্নধর্মী হিজড়া? আমি হিজড়াদেরকে ছোট করতেছি না, বা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এ আবার কি করে? একটু বিয়ে শাদী করে। হ্যাঁ, এই বিয়ে শাদী কাকে কাকে করবে তাও নির্দিষ্ট, সবাইকে বিয়ে শাদী করবে না। এর আকর্ষণ শুধুমাত্র ফ্লোরিন এবং অক্সিজেনের প্রতি। কথা বুঝতে পারছো? ফ্লোরিন এবং অক্সিজেনের প্রতি। তো জেনন দেখো, খেয়াল করো, জেনন ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়। তোমার ফ্লোরিনের সঙ্গে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবের ফলে উৎপন্ন হয় জেনন ডাইফ্লোরাইড। এখন আবার যদি আমরা নিকেল প্রভাব এবং 56 অ্যাটমসফিয়ার দিই ওই 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে উৎপন্ন হবে জেনন টেট্রাফ্লোরাইড। আবার যদি আমরা তাপমাত্রা বাড়ায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 600 ডিগ্রি সেলসিয়াস করে দিই, তখন উৎপন্ন হবে জেনন হেক্সাফ্লোরাইড। জেনন হেক্সাফ্লোরাইড। কথা বুঝতে পারছো? এবং এইখানে যে বন্ধনগুলো উৎপন্ন হচ্ছে মানে সৃষ্টি হচ্ছে, এগুলো সব ডি অরবিটালে সৃষ্টি হয়। কোন অরবিটালে? ডি অরবিটালে সৃষ্টি হয়। বুঝতে পারছি? বেসিক্যালি জেননের আকারটা অনেক বড় হওয়ার কারণে, জেননের আকারটা দেখো, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, আর্গন, তারপরে জেনন মানে 5 নাম্বার কক্ষপথ, মানে 5টা কক্ষপথ থাকে। তো 5টা কক্ষপথ থাকা মানে জেননের আকারটা কিন্তু অনেক বড়। আকার বড় হওয়ার কারণেই বেসিক্যালি এটা যৌগ গঠন করে। এখন বলতে পারো যে ভাই আকার গঠন হওয়ার মানে বড় হওয়ার কারণে কেমনে যৌগ গঠন করে? এইটা আপাতত তোমাদের না জানলেও চলবে, ঠিক আছে? এইটা আপাতত না জানলেও চলবে, কারণ এখন আমাদের শুধুমাত্র এমসিকিউর জন্য হলেই হচ্ছে।
ওকে। আচ্ছা, ঠিক সেম ভাবে জেনন অক্সিজেনের সঙ্গেও যুক্ত হয়, ঠিক তেমনি জেনন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই যে জেনন ডাইঅক্সাইড, জেনন টেট্রা অক্সাইড, জেনন হেক্সা অক্সাইড, বুঝতে পারছো? এই যে এইগুলো হচ্ছে জেননের বিক্রিয়া। তো এখান থেকেই তাপমাত্রাটা একটু ইম্পর্টেন্ট, কারণ তাপমাত্রাটা একবার পরীক্ষায় আসছিল। ক্লিয়ার? বুঝাতে পারছি? কারো কোনো কনফিউশন আছে এখান থেকে? মনে হয় নাই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম, আমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা শিখে ফেললাম। এবার চলে আসো তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কারা আছে? তৃতীয় পর্যায়ে খেয়াল করো, তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম, তারপরে কে ম্যাগনেসিয়াম, তারপরে কে অ্যালুমিনিয়াম, তারপরে কে সিলিকন, তারপরে হচ্ছে ফসফরাস, তারপরে সালফার, ক্লোরিন, আর্গন। এইটা আমরা জানি না এমন কেউ নাই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। দিস ইজ সো সিম্পল। এবং এই 3 নম্বর পর্যায়টা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো, যে দেখো আমরা যত যৌগ পড়ি ইন্টারমিডিয়েট লাইফে, সকল যৌগ কিন্তু এই দেখো 2 নম্বর এবং 3 নম্বর পর্যায় থেকেই গঠিত হয়। মোটামুটি যত যৌগ আমি চোখের সামনে দেখছি, তোমরা নিজেরাও ইন্টারমিডিয়েট লাইফে যত যৌগ দেখছো, দেখবা যে ম্যাক্সিমাম যৌগই তোমার হচ্ছে গিয়ে এই 2 নম্বর এবং 3 নম্বর পর্যায় থেকে। তো সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট দেখো, কারণ সোডিয়াম এমন কোথাও নাই যে আমরা ইউজ করি না। যখন ভাত খাইতে যাই তখন সোডিয়াম ছাড়া আমরা চলতে পারি না। কথা বুঝতে পারছি? আর সোডিয়ামকে কিসে সংরক্ষণ করা হয়? কেরোসিনে সংরক্ষণ করা হয়। কেন কেরোসিনে সংরক্ষণ করা হয় জানা আছে কারো? বলতে পারবা কেউ সোডিয়ামকে কেন কেরোসিনে সংরক্ষণ করা হয়? কারো কোনো উত্তর নাই, মরে গেছে সবাই। খেয়াল করো, তো মনে রাখবো সোডিয়ামের হচ্ছে তোমার 0.9, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 0.9। তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো, সোডিয়াম N ফর সোডিয়াম, N ফর 9, তাহলে N দ্বারা কি হয়? সোডিয়াম হয়, আবার N দ্বারা কি বোঝায়? 9 বোঝায়। কি বলছি বুঝতে পারছো? N ফর সোডিয়াম, N ফর 9, তাহলে 0.9। এবার প্রত্যেকটার সঙ্গে আমরা 0.3 করে যোগ করব। প্রত্যেকটার সঙ্গে আমরা কত করে যোগ করব? 0.3 করে যোগ করব। তাহলে ম্যাগনেসিয়ামের হচ্ছে 1.2, অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.3, মানে জাস্ট 0.3 করে যোগ করব। অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.5, সিলিকনের হচ্ছে তোমার 1.8, ফসফরাসের হচ্ছে তোমার 2.1, সালফারের 2.4। জাস্ট ক্লোরিনের ক্ষেত্রে মনে রাখবো যে এটা 3.0, মানে 2.7 হওয়ার কথা ছিল, বাট এটা কি হবে? 3.0। আর আর্গনের কত? 0, নিয়নেরও 0। ওকে, তো এই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তো এখানে টোটাল 18টা মৌলের তড়িৎ ঋণাত্মকতা আছে, 16টা মৌলের তড়িৎ ঋণাত্মকতা আছে। আরেকটা আমরা কষ্ট করে মনে রাখবো, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের হচ্ছে 2.1, হাইড্রোজেনের কত? 2.1। ক্লিয়ার? এটুকু বুঝাতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? গুড, ভেরি গুড, ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। এরপরে হচ্ছে আমাদের পোলার আয়ন। তো অনেকে আমরা পোলারিটি এবং পোলার আয়ন কনফিউজড হয়ে যাই, মানে দুইটা কি সেম জিনিস নাকি আলাদা, নাকি কোনো পার্থক্য আছে? আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, অনেকেই পোলার আয়ন এবং পোলারিটির ভিতরে পার্থক্য করতে পারি না। পোলার আয়ন, মার্কারে ঠাডা পড়ছে,
পোলার আয়ন। তো দেখো এই পোলার আয়নটা শুধুমাত্র তোমার আয়নিক যৌগেই সম্ভব, কথাটা মাথায় রাখবা, পোলার আয়ন শুধুমাত্র আয়নিক যৌগে সম্ভব। দেখো পোলারিটি হচ্ছে তোমার সমযোজী যৌগেও গঠিত হয়, সমযোজী যৌগেও এটা দেখা যায়, বাট পোলার আয়ন এটা কোনো সময় সমযোজী যৌগে দেখা যায় না, এটা অলওয়েজ আয়নিক যৌগে দেখা যায়। কি বলছি যে তোমার পোলার আয়ন এটা অলওয়েজ কোথায় দেখা যায়? আয়নিক যৌগে দেখা যায়। হ্যাঁ, এখন খেয়াল করো যে আমি সোডিয়াম ক্লোরাইড বললাম, সোডিয়াম ক্লোরাইড, এখন সোডিয়াম ক্লোরাইড বললেই তোমরা বুঝতে পারো যে এটা আসলে আয়নিক যৌগ। কিন্তু সায়েন্স পড়তে পড়তে এতদিন হলো এইটুকু অন্তত বুঝতে পারছো যে এই পৃথিবীতে 100% বলে কোনো কিছু আসলে সম্ভব না। তোমরা কার্নো ইঞ্জিন পড়ছো, কার্নো ইঞ্জিনে দেখো যে কখনোই 100% কর্মদক্ষতা পাওয়া সম্ভব না। হ্যাঁ, একমাত্র কার্নো ইঞ্জিনে পাওয়া সম্ভব, যে কার্নো ইঞ্জিনে 100% কর্মদক্ষতা পাওয়া যায়, কিন্তু বাস্তবে কোনো ইঞ্জিনে মানে কর্মদক্ষতা বা মানে কাজের যে আউটপুট কখনোই 100% পাওয়া যায় না। তারপরে তোমরা হচ্ছে মোটর পড়ছো, মোটরে দেখবা যে কখনোই 100% পাওয়া যায় না কাজ। মানে আদর্শ বলতে কোনো কিন্তু কিছু হয় না এই পৃথিবীতে, না হয় আদর্শ ছেলে, না হয় আদর্শ মেয়ে, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু খুঁত থাকেই। বুঝতে পারছি ব্যাপারটা? এই জন্য প্রেম করার আগে একটু সাবধান। কেউ যদি নিজের খুব ভালো মনে বলে তাহলে মনে রাখবা যে তার ভিতরে কিছু হলেও কালো আছে। বাস্তবমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষা, এই শিক্ষাগুলো অন্য কোনো ক্লাসে পাবা না। হ্যাঁ, জীবনমুখী শিক্ষা সব। তো এখন কথা হচ্ছে তাহলে পৃথিবীতে আদর্শ বলতে কোনো কিছু নাই, ভালো বলতেও কোনো কিছু নাই, সব কিছুর ভিতরে মন্দ আছে। ঠিক সেমভাবে এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা দেখে মনে করি যে এটা আয়নিক, কিন্তু আসলে এটা সম্পূর্ণ আয়নিক না। এর ভিতরে মেলা ভেজাল আছে। কীরকম ভেজাল দেখো, এর 80% আয়নিক বৈশিষ্ট্য আর বাকি 20% সমযোজী বৈশিষ্ট্য। কি বলছি? এর 80% আয়নিক বৈশিষ্ট্য এবং বাকি 20% কি বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য। তাহলে যদি প্রশ্ন করে যে সোডিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য শতকরা কত শতাংশ, অ্যান্সার হবে 20%। ওকে, এখন এই যে 20% তোমার সমযোজী বৈশিষ্ট্য দেখা গেছে, কেন দেখা গেছে? বিকজ অফ পোলার আয়ন, বা পোলারাইজেশন। পোলার আয়নের কারণে এই তোমার হচ্ছে 20% কি দেখা গেছে? সমযোজী বৈশিষ্ট্য দেখা গেছে। আচ্ছা, এখন এই পোলার আয়ন জিনিসটা কি? দেখো, একটা ক্যাটায়ন হচ্ছে এটা একটা ক্যাটায়ন। তো ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে তার একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন বা তিনটা ইলেকট্রন নাই। ধরো একটা মৌলের 20টা ইলেকট্রন আছে, তার মানে 20টা থাকতে পারে, স্বাভাবিক অবস্থায় 20টা ইলেকট্রন আছে, বাট যখন সে ক্যাটায়নে পরিণত হলো তখন তার দুইটা ইলেকট্রন নাই। ফর এক্সাম্পল তোমরা ক্যালসিয়ামকেই মনে করো না কেন, যে ক্যালসিয়ামের কয়টা ইলেকট্রন? টোটাল 20টা। যখন ক্যালসিয়াম 2+ হয়, ক্যালসিয়াম 2+ হলে তার কয়টা ইলেকট্রন থাকে? 18টা ইলেকট্রন থাকে। বাট প্রোটন সংখ্যা থাকে কয়টা? 20টাই কিন্তু থাকে। প্রোটন সংখ্যা কিন্তু 20টাই থাকে, রাইট? তার মানে ক্যাটায়ন মানে কি? তার পজিটিভ চার্জ আছে, তার পজিটিভ চার্জের পরিমাণটা কি? বেশি। সোজা বাংলা, ক্যাটায়ন মানে তার পজিটিভ চার্জের পরিমাণটা কি? বেশি। এখন ক্যাটায়নের সঙ্গে আয়নিক বন্ধনের সময় কে যুক্ত হয়? অ্যানায়ন যুক্ত হয়। তাহলে এইটা হচ্ছে একটা অ্যানায়ন। বাহ, কত সুন্দর গোল। দিস ইজ এ অ্যানায়ন। কারো কোনো কনফিউশন নাই, আই হোপ। এখন অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস, আর অ্যানায়ন কি? দেখো, ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? ক্লোরিন মাইনাসে পরিণত হয়, তাই না? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তাহলে ক্লোরিন মাইনাসে যদি পরিণত হয়, তার মানে আমি বলতে পারি যে এই যে অ্যানায়নটা আছে, এই অ্যানায়নের বাহিরের কক্ষপথে কি ইলেকট্রন সংখ্যা বেশি আছে? বাহিরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি আছে? বেশি আছে, তাই না? এই যে 8টা ইলেকট্রন। এখন ক্যাটায়নের কাজ কি? ক্যাটায়নের কাজ হচ্ছে তোমার এই যে নেগেটিভ চার্জকে কাছে টানা, তাই না? এগুলো তো সব নেগেটিভ চার্জ, সবগুলো কি? নেগেটিভ চার্জ। তাহলে এই যে নেগেটিভ চার্জগুলোকে কী করবে? কাছে টানবে। অ্যাজ এ রেজাল্ট দেখো, ইলেকট্রনগুলো সব কোথায় আসবে? নিশ্চয়ই এইদিকে সরে আসবে। যদি ইলেকট্রনগুলো এইদিকে সরে আসে, তখন কি আর ক্যাটায়ন এরকম গোলবানু থাকবে? অ্যানায়নটা কি এরকম গোলবানু থাকতে পারবে? এরকম গোলবানু আর থাকবে না, তখন সে চ্যাপ্টা বানু হয়ে যাবে। চ্যাপ্টা বানু মানে কি? তখন তার আকারটা কিছুটা এরকম হয়ে যাবে। বাট ক্যাটায়ন ইজ এ ম্যান। পুরুষ মানুষ কখনো কি কষ্ট পাইলে ভেঙে পড়ে না? যেমন আজকে আমি কষ্টিত, কিন্তু তারপরও স্টিল নাও ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো দেখো ক্যাটায়ন অলওয়েজ কীভাবে থাকবে? এরকম স্ট্যান্ড স্টিল, ঠিক আছে? একদম ওরা স্টিল মানে আয়রন ম্যানের মতো স্ট্রং থাকবে। বাট অ্যানায়ন কি হয়ে যাবে? চ্যাপ্টা হয়ে যাবে। অ্যানায়ন হচ্ছে মেয়ে মানুষ, অল্পতেই ভেঙে পড়ে। হ্যাঁ, তো আলটিমেটলি অবস্থা এরকম হয়ে যাবে।
তাহলে দেখো পূর্বে আকার ছিল এরকম গোলবানু, এখন হয়ে গেছে চ্যাপ্টাবানু। তাহলে এই যে আকারের যে বিকৃতি, এই আকারের বিকৃতিকে, কথাটা বুঝো, এই যে আকারের বিকৃতিকে, এটাকে আমরা কি বলবো? আকারের বিকৃতিকে আমরা বলবো পোলারায়ন। আকারের বিকৃতিকে আমরা কি বলবো? পোলারায়ন বলবো। বুঝতে পারছো? এই যে এইটা, তো এটাই হচ্ছে পোলারায়ন। তার মানে সোজা বাংলায় ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের আকার বিকৃতিকে আমরা কি বলি? পোলারায়ন বলি। সো সিম্পল। এখন এই যদি পোলারায়ন যদি হয়, পোলারায়ন হলে পরে যত বেশি পোলারায়ন হবে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য আসবে। আমি আবারও বলতেছি, যত বেশি পোলারায়ন হবে, অর্থাৎ অ্যানায়নের আকার যত বেশি বিকৃতি হবে, মানে চেঞ্জ হবে, যৌগটার পোলারায়ন তত বেশি হবে এবং সমযোজী বৈশিষ্ট্য তত বেশি বাড়বে। এখন তোমরা নিজেরাই নিজের কাছে প্রশ্ন করে একটু দেখো তো ভাই, সমযোজী যে যৌগগুলো আছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি অ্যানায়নের মানে আয়নিক যৌগের চেয়ে বেশি হয় না কম হয়? নিজেরা একটু চিন্তা করো। অবশ্যই কম হবে। কেন কম হবে? দেখো, একটা আয়নিক বন্ডের যে এনার্জি, তার চেয়ে অবশ্যই একটা তোমার কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনের এনার্জি অনেক কম, তাই না? আয়নিক বন্ড এর যে এনার্জি, তার চেয়ে নিশ্চয়ই কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনের এনার্জি কম হবে। তাহলে বন্ধনের শক্তি যদি কম হয় তখন সেটাকে ভাঙা অনেক ইজি, আর বন্ধন ভাঙা যদি ইজি হয়ে যায় তখন তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে, তাই না? এই জন্য সমযোজী যৌগগুলোর কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে, রাইট? তার মানে পোলারায়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে, আর সমযোজী বৈশিষ্ট্য বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কি হবে? কম হবে, রাইট? কোষ্টি তো তাসনিম সালাত তাহা আবার কি হলো তোমার? সামিয়ার আবার সফট হার্ট, আমি বুঝলাম না তো, এত কষ্ট কোথা থেকে আসে তোমাদের? জীবন কখনো সোজা না, ঠিক আছে? লাইফটা অনেক ইজি, তো জীবনে অনেক কষ্ট আসবে, অনেক কিছুই আসবে, ঝড় আসবে, তো এই জন্য কষ্ট পাওয়ার কি আছে? মানে কষ্ট পাইলেও এটা নিয়ে তো ভেঙে পড়ার কিছু নেই, তাই না? জীবন কখনো সোজা রাস্তা না। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে তোমরা অনেক কিছুর ফেস করবা, তো এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। মনে করবা যে প্রত্যেকটা জায়গাতে তুমি শিখতেছো, প্রত্যেকটা জায়গা থেকে তুমি শিক্ষা নেওয়ার চেষ্টা করবা এবং পরবর্তীতে যেন ওই ভুল না হয় বা পরবর্তীতে যেন ওই সেম জিনিস তোমার সঙ্গে রিপিট না হয়, এইটা চেষ্টা করবা। আর যারা এটা করতে পারে তারাই সফল হয়, আর যারা করতে পারে না তারা ব্যর্থ থাকে আজীবন। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা পড়বো ফাজানের নীতি। এই পোলারায়নের উপর ডিপেন্ড করে ফাজানের নীতি আসছে, বুঝছো? ফাজানের নীতি কী জিনিস? ফাজানের নীতি দ্বারা আসলে আমরা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে পারি একটা যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হবে, এটা আমরা ফাজানের নীতি থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং অ্যাডমিশনের জন্য ফাজানের নীতি আটমোস্ট ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফাজানের নীতি। তো আমরা এখন পড়ব ফাজানের নীতি। বাই দ্য ওয়ে, এই অধ্যায়ে তোমাদের হচ্ছে গিয়া এস ব্লক আছে, পি ব্লক আছে, ডি ব্লক আছে, এফ ব্লক আছে। এই এসপি ডিএফ, এই যে চারটা ব্লক, এই চারটা ব্লকের মৌলের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একবার পড়বা। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই একবার হলেও পড়বা। কথা বুঝতে পারছি? এই বৈশিষ্ট্যগুলো একবার হলেও পড়বা। যেমন এস ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে আয়নীকরণ শক্তি কম হবে, তারপর হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে, ইলেকট্রন আসক্তি কম হবে, এগুলো হচ্ছে এস ব্লক মৌলের বৈশিষ্ট্য। এস এবং পি পরস্পর বিপরীত, ঠিক আছে? এস এবং পি পরস্পর বিপরীত, একে অপরের শত্রু। তাহলে এস এর যা কম থাকবে পি এর তাই বেশি থাকবে। তার মানে পি ব্লক মৌলগুলোর আয়নীকরণ শক্তি বেশি হয় সাধারণত, তোমার ইলেকট্রন আসক্তি বেশি হয় সাধারণত, তারপরে তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি হয় সাধারণত। ক্লিয়ার?
না রে ভাই, এক্সাম মনে হয় না পিছাবে, বুঝলা? এক্সাম মনে হয় না পিছাবে, কারণ সিলেটে বন্যা হচ্ছে কিন্তু রাজশাহীতে তো আর বন্যা হচ্ছে না। হইতে পারে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার এক্সামটা পিছাইতে পারে, হতে পারে সর্বোচ্চ এটা, কিন্তু রাজশাহী মানে ধরো যে তোমার নির্দিষ্ট জোন ভিত্তিক, নির্দিষ্ট জোনে যে পরীক্ষাগুলো হয়, যেমন রাজশাহীর পরীক্ষা শুধুমাত্র রাজশাহীতেই হচ্ছে, তাহলে এটার এক্সাম পিছানোর সম্ভাবনা খুবই কম। বাট গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র তো আমি যতটুকু জানি সিলেটেও ছিল হয়তো, তো যদি সিলেটে থাকে বা সিলেটের আশেপাশে থাকে তাহলে হয়তো গুচ্ছ ভর্তি পরীক্ষার ডেট চেঞ্জ করতে পারে। বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউজিসির উপরে। তো ইউজিসি যদি কোনো নির্দেশনা দেয় ঈদের পরে, তো ইনশাল্লাহ আমরা জানতেই পারবো। আর যদি নির্দেশনা না আসে তাহলে মোটামুটি যে ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেটেই পরীক্ষা হবে। আর তোমরা চিন্তা মানে মাথার ভিতরে এই চিন্তা নিয়ে আসো না যে পরীক্ষার ডেট পিছাবে, কারণ দেখো একটা জিনিস চিন্তা করো যে পরীক্ষার ডেট যদি পিছায়, তুমি চিন্তা করো ওফ আমার হাতে তো টাইম আছে, তাহলে আমি একটু করি, একটু চিল করি, একটু রিল্যাক্স করি। এখন দেখা যাবে কি যে তুমি চিল এবং রিল্যাক্স করতে করতে তুমি নিজেই ফিল করতে পারবে না যে কখন তোমার পাশার নিচ থেকে টাইম চলে গেছে, বুঝছো? তো এই জন্য বলবো যে এক্সামের ডেট যদি পিছায়ও কখনো মাথায় নিয়ে আসবে না যে আসলে আমার এক্সামের ডেট পিছাচ্ছে। আর যদি পিছায় সর্বোচ্চ 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ, এর চেয়ে বেশি পিছাবে না। আর যেহেতু তোমার সিলেট এগ্রিকালচারে, তোমার সিলেটে আচ্ছা সৃষ্টি হচ্ছে সিলেটবাসী না, সৃষ্টি সিলেটের অবস্থা আসলেই খুবই প্যাথেটিক, আমার খুবই খারাপ লাগে। আমিও চেষ্টা করছি ডোনেট করার, কিন্তু আমি যতটুকু সম্ভব হয়েছে ডোনেট করছি সিলেটের জন্য। ওকে, আচ্ছা, তো আমরা ফাদার নীতিটা পড়ে ফেলি, ঠিক আছে? আমাদের হাতে সময় খুবই কম। আর এরপরে তোমাদের হচ্ছে ম্যাথের একটা ক্লাস বাকি আছে, ম্যাথের এই একটা ক্লাস ইনশাল্লাহ হয়ে যাবে আগামীকালকে। তো খেয়াল করো যে দেখো ফাদার নীতি, আমরা জাস্ট ফাদার নীতি পড়ার আগে কিছু জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে তোমার পোলারায়ন, পোলারায়ন সমানুপাতিক সমযোজী ধর্ম। কি বললাম? পোলারায়ন সমানুপাতিক সমযোজী ধর্ম। আমার মুখে মুখে বলো, পোলারায়ন সমানুপাতিক সমযোজী। পোলারায়ন বাড়লে সমযোজী ধর্ম বাড়বে, পোলারায়ন কমলে সমযোজী ধর্ম কমবে। ওকে, সমানুপাতিক 1/, গলনাঙ্ক, তার মানে পোলারায়নের সঙ্গে গলনাঙ্কের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমযোজী ধর্মের সঙ্গে গলনাঙ্কের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? আচ্ছা, এই তো জাস্ট এইটুকু জিনিস। জাস্ট এইটুকু জিনিস ক্লিয়ার? এইটুকু? আচ্ছা, সরি আমি ভুলে মুছে ফেললাম, আমি একটু লিখে রাখতেছি, তোমরা একটু খাতায় লিখে নাও। পোলারায়নরে আমরা পোলা লিখলাম, পোলা সমানুপাতিক সমযোজী ধর্ম 1/, গলনাঙ্ক, মানে গলনাঙ্কের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন খেয়াল করো যে প্রথম যে নীতিটা সেটা হচ্ছে তোমার ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সমানুপাতিক সমানুপাতিক পোলারায়ন, সমানুপাতিক পোলারায়ন। তার মানেটা কি? ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বাড়বে পোলারায়নও তত কি হবে? বাড়বে। কি বললাম? ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বাড়বে পোলারায়নও তত কি হবে? বাড়বে। কথা বুঝতে পারছো? তো দেখো আমরা একটু উদাহরণে চলে যাই, এক্সাম্পলে চলে যাই। খেয়াল করো সবাই, এক্সাম্পলে যদি যাই, আমাদের কাছে আছে মনে করো যে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর আছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন খেয়াল করো যে এইখানে ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, সব জায়গাতে অ্যানায়ন হিসাবে কি আছে? ক্লোরিন আছে, রাইট? তো ক্লোরিন মানে অ্যানায়ন সব জায়গাতে সেম, তাহলে অ্যানায়ন যদি সব জায়গাতে সেম থাকে তাহলে আমাদের পার্থক্য করতে হবে কিসে? ক্যাটায়ন দ্বারা আমাদেরকে কি করতে হবে? বিচার করতে হবে, রাইট?
তো ক্যাটায়ন দ্বারা যদি আমরা বিচার করতে যাই আমরা দেখতেই পাচ্ছি যে সোডিয়ামের চার্জ +1, ম্যাগনেসিয়ামের চার্জ +2 আর অ্যালুমিনিয়ামের চার্জ +3। তার মানে চার্জে কি আছে? ডিফারেন্স আছে। যেহেতু চার্জে ডিফারেন্স আছে সো আমরা এখন কি দ্বারা হিসাব করবো? ক্যাটায়নের চার্জ দ্বারা হিসাব করবো। তাহলে ক্যাটায়নের চার্জ যত বাড়বে পোলারায়ন তত কি হবে? বাড়বে। ক্যাটায়নের চার্জ যত বাড়বে পোলারায়ন কি হবে? তত বাড়বে। তার মানে দেখো সবচেয়ে বেশি চার্জ আছে কার? অ্যালুমিনিয়াম 3+ মানে অ্যালুমিনিয়ামের। তার মানে পোলারায়নটা সবচেয়ে বেশি হবে কোথায়? অ্যালুমিনিয়াম ক্লোরাইডে। সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে চার্জ কার বেশি? ম্যাগনেসিয়ামের চার্জ বেশি। তাহলে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভিতরে পোলারায়ন বেশি হবে কার? ম্যাগনেসিয়ামের। তাহলে এটা হচ্ছে আমাদের পোলারায়ন ক্রম। এটা হচ্ছে কি আমাদের পোলারায়ন ক্রম। আচ্ছা, এখন পোলারায়নের সঙ্গে সমযোজী ধর্ম সম্পর্কটা কেমন? সমানুপাতিক। তাহলে এইটা আমাদের সমযোজী ধর্মের ক্রম হবে, সমযোজী ধর্মের ক্রম। তাহলে এই তিনটা যৌগের ভিতরে সবচেয়ে বেশি সমযোজী ধর্ম কার? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, তাই না? আচ্ছা, এবার গলনাঙ্ক ক্রম। দেখো সমযোজী ধর্ম আর গলনাঙ্ক পরস্পর কি ব্যস্তানুপাতিক না? তাহলে এইটা যদি সমযোজী ধর্মের ক্রম হয় তাহলে গলনাঙ্কের ক্রমটা কেমন হবে? গলনাঙ্কটা হবে এরকম, সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জাস্ট উল্টা, জাস্ট কি উল্টা। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরপরে আরও আছে সিলিকন ক্লোরাইড, তারপরে PCl5, তাই না? এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? কারো কি কোনো মানে কনফিউশন আছে এখান থেকে? কারো কোনো কনফিউশন আছে? মানে তোমরা কি ঘুমায় ঘুমায় ক্লাস করতেছো? আমি বুঝলাম না, না বুঝছি। আচ্ছা, ঠিক সেম ভাবে দেখো, ঠিক সেম ভাবে এবার অ্যানায়নের জন্য। তাহলে অ্যানায়নের চার্জ যত বাড়বে পোলারায়ন তত কি হবে? বাড়বে। অ্যানায়নের চার্জ যত বাড়বে পোলারায়ন তত কি হবে? বাড়বে। তাহলে আমরা একটু অ্যানায়নের চার্জের এই উদাহরণগুলো দেখে আসি। দেখো, ওকে, আমাদের কাছে মনে করো আছে তোমার সোডিয়াম ফ্লোরাইড, তারপরে আছে মনে করো যে তোমার সোডিয়াম অক্সাইড, তারপরে আছে সোডিয়াম। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবে এটার নামটা কি? দেখি তো, কার মেইন বই কত ভালো পড়া আছে? Na3N, এটার নামটা বলতে পারেন? নাম বলতে পারলে তার বিয়ে হবে, আর নাম না বলতে পারলে তার জীবনে বিয়ে হবে না। নামটা একটু বলেন। সৃষ্টি লেখছে সোডিয়াম অ্যামাইড, সৃষ্টির বিয়ে হচ্ছে না। রোকেয়া তাসনিম লেখছে সোডিয়াম অ্যামাইড, এটারও বিয়ে হইতেছে না। ইকরা জাহান, এটার বিয়ে হবে। সোডিয়াম অ্যাজাইড, হ্যাঁ, এটা আসলে সোডিয়াম অ্যাজাইড। নাইট্রোজেনকে একজন বিজ্ঞানী ভালোবেসে নাম দিয়েছিল অ্যাজোট। নাইট্রোজেনের একজন নাম দিয়েছিল অ্যাজোট। হ্যাঁ, ধরো যে হচ্ছে গিয়া বিজ্ঞানীর নামটা আমি ভুলে গেছি, যে কোন বিজ্ঞানী নাইট্রোজেনের নাম অ্যাজোট দিছিল, আমি এটা ভুলে গেছি। বাট নাইট্রোজেনকে নাম মানে অ্যাজোট বলে ডাকা হয়। যেমন দেখো তোমরা ধরো যে এই যৌগটাকে, হ্যাঁ, এই যৌগটা, এটাকে আমরা কি বলি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাই বলি না? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কেন এটাকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হয় জানা আছে? আচ্ছা, যদি না জানা না থাকে তাহলে একটু দেখো, এখানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে। আর নাইট্রোজেনকে কি বলে ডাকা হয়? অ্যাজোট বলে ডাকা হয়। তাহলে নাইট্রোজেন আছে 2টা,
এই জন্য নামের ভিতরে আসতেছে কি ডাই, নামের ভিতরে আসতেছে ডাই। আর নাইট্রোজেনকে আমরা ভালোবেসে কি ডাকি? অ্যাজোট। তাহলে ডাই প্লাস অ্যাজোট সংক্ষেপে আমরা কি বলি? ডায়াজো। সংক্ষেপে আমরা কি বলি? ডায়াজো। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন কেন ডায়াজোনিয়াম, মানে কেন ডায়াজোর সঙ্গে নিয়াম কথাটা যুক্ত হয়েছে এটাও একটু বোঝার চেষ্টা করি। কেন নিয়াম কথাটা যুক্ত হয়েছে? দেখো কার্বোনিয়াম, কেন কার্বোনিয়াম বলা হয়? কারণ কার্বনটা যদি ধনাত্মক হয় তখন সেটাকে আমরা কি বলি? কার্বোনিয়াম বলি, তাই না? ধনাত্মকটাকে আমরা কি বলি? নিয়াম বলি লাস্টে। এখন এইখানে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন তোমার ধনাত্মক, একটা নাইট্রোজেন এখানে ধনাত্মক হিসেবে আচরণ করে, এই জন্য এটাকে ডায়াজোনিয়াম বলা হয়। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখছো এই যে নাইট্রোজেন যুক্ত যৌগগুলোর নামের ভিতরে অ্যাজো কথা পাবা, তুমি দেখবা নাইট্রোজেন যুক্ত যৌগের ভিতরে অ্যাজো কথা পাবা, সালফার যুক্ত যৌগের ভিতরে তুমি থায়ো কথাটা পাবা, কারণ সালফারকে ভালোবেসে থায়ো বলা হয়। যেমন দেখো যে N2H2O3 সোডিয়াম থায়োসালফাইড, সোডিয়াম থায়োসালফাইড। তারপরে তোমার হচ্ছে গিয়ে আর সিঙ্গেল বন্ড SH অ্যালকাইল থায়োল, এটাকে কি বলা হয়? অ্যালকাইল থায়োল বলা হয়। হ্যাঁ, মানে সোডিয়াম যুক্ত যৌগগুলোকে আমরা কি বলি? থায়োল বলি। তারপরে দেখো তোমার আরেকটা যৌগ দেখাচ্ছি, যে এরকম একটা যৌগ, এই যে এটাকে আমরা কি বলি? থায়োফিন বলি। কারণটা কি? সালফার আছে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। ওকে, তো এটাকে আসলে বলা হয় কি? সোডিয়াম অ্যাজাইড বলা হয়। এটাকে কি বলা হয়? সোডিয়াম অ্যাজাইড। এখন খেয়াল করো এইখানে তোমার সবগুলা ক্যাটায়ন কি সেম না? সবগুলা ক্যাটায়ন সেম, সবগুলা ক্যাটায়ন সেম, রাইট? তো খেয়াল করো যে ফ্লোরিনের চার্জ -1, অক্সিজেনের চার্জ -2, আর নাইট্রোজেনের চার্জ কত এখানে দেখো তো? -3, তাই না? নাইট্রোজেনের চার্জ কত? -3। তাহলে অ্যানায়নের চার্জ আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে। এদিকে আস্তে আস্তে কি হচ্ছে? অ্যানায়নের চার্জ বাড়তেছে। তাহলে অ্যানায়নের চার্জ যত বাড়বে পোলারায়ন তত কি হবে? বাড়বে। অ্যানায়নের চার্জ যত বাড়বে পোলারায়ন তত বাড়বে। তার মানে আমরা বলতে পারি আমাদের ডান সাইডে আস্তে আস্তে পোলারায়ন কি হচ্ছে? বাড়তেছে। পোলারায়ন যদি বাড়ে সমযোজী ধর্ম কি হবে? বাড়বে। সমযোজী ধর্ম বাড়লে গলনাঙ্ক কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এই যে তিনটা যৌগ আছে, মনে করো এটা হচ্ছে আবুল, বাবুল আর সগীর। তাহলে আবুল, বাবুল, সগীর এই তিনজনের ভিতরে কার পোলারায়ন সবচেয়ে বেশি হচ্ছে? এই যে সোডিয়াম অ্যাজাইডের পোলারায়ন সবচেয়ে বেশি হচ্ছে। কার সমযোজী ধর্ম সবচেয়ে বেশি? সোডিয়াম অ্যাজাইডের সমযোজী ধর্ম সবচেয়ে বেশি। কার গলনাঙ্ক সবচেয়ে বেশি? সোডিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে বেশি। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি বাচ্চারা? ক্লিয়ার এটা? কারো কোনো কনফিউশন আছে এখানে? থাকলে বলতে পারো। কাবুল, আচ্ছা যাও আজকে থেকে এটা কাবুল করে রাখবো। হ্যাঁ না, ওটার নাম তাসনিম সালাম তাহা দিয়ে দেবো। আচ্ছা গুড। আমার মনে হয় কি আমার একটাই স্টুডেন্ট, সেটা হচ্ছে তাহা, আর সবাই মারা গেছে, কমেন্ট করে না কিছু না। একটা স্টুডেন্টই বেঁচে আছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সেই পৃথিবী ধ্বংসের সঙ্গে সঙ্গে সবগুলা শেষ হয়ে গেছে, খালি একটাই বেঁচে আছে, সেটা হচ্ছে তাহা। আচ্ছা এবার খেয়াল করো 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার অ্যানায়নের আকার। কি বললাম? অ্যানায়নের আকার। তো খেয়াল করো অ্যানায়নের আকারের সঙ্গে পোলারায়নের সম্পর্কটা কেমন? সমানুপাতিক। মাথায় রাখবা, অ্যানায়নের আকারের সঙ্গে পোলারায়নের সম্পর্কটা কি? সমানুপাতিক। তার মানে অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়নও তত কি হবে? বেশি হবে, তাই না? অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়নটাও তত কি হবে? বেশি হবে। ঠাডা পড়া কপালে মার্কারে নাই কালি, একটা মার্কারেও কালি নেই। আচ্ছা তো খেয়াল করো আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল দিলেই বুঝতে পারবা আসলে, ঠিক আছে? এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, এবং এখান থেকে এমসিকিউ অবধারিত, এখান থেকে এমসিকিউ অবধারিত। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম যে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, এবং এই সবগুলো যৌগই পসিবল। এবার খেয়াল করো যে এইখানে এটা হচ্ছে অ্যানায়ন, এই একটা অ্যানায়ন, এইটা অ্যানায়ন, এইটা অ্যানায়ন, ক্যাটায়ন সবগুলো সেম, এই জন্য ক্যাটায়ন দ্বারা আমরা হিসাব করবো না, বা নিচে আমরা পোলারায়নকে ক্যাটায়ন দ্বারা ব্যাখ্যা করবো না, কারণ ক্যাটায়ন সবগুলোতে সেম। এখন খেয়াল করেন যে
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারজনের ভিতরে কার আকার সবচেয়ে বড়? নিজেরা একটু চিন্তা করো। নিশ্চয়ই আয়োডিনের আকার সবচেয়ে বড়। তাহলে আয়োডিনের আকার যদি বড় হয়, আমি কি বলছিলাম যে অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত কি হবে? বেশি হবে। কি বলছি? অ্যানায়নের আকার যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। তাহলে কোথায় পোলারায়ন সবচেয়ে বেশি হবে? নিশ্চয়ই সোডিয়াম আয়োডাইডে পোলারায়ন সবচেয়ে বেশি হবে। আর পোলারায়ন বেশি হওয়া মানে কি? তার সমযোজী ধর্ম বেশি, তার মানে সোডিয়াম আয়োডাইডে সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখা যাবে, তাই না? সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য কোথায় দেখা যাবে? সোডিয়াম আয়োডাইডে। তার চেয়ে কম হবে কোথায়? সোডিয়াম ব্রোমাইডে। তার চেয়ে কম কি? সোডিয়াম ক্লোরাইডে। কেন সোডিয়াম ক্লোরাইডে কম হবে? কারণ ব্রোমিন অপেক্ষা ক্লোরিনের আকারটা কি? ছোট। আর আকার ছোট হলে পোলারায়নটা কি হবে? কম হবে। পোলারায়ন কম হওয়া মানে কি? তোমার হচ্ছে গিয়ে সমযোজী ধর্ম কম হবে। আর সমযোজী ধর্ম যদি কম হয় আয়নিক বৈশিষ্ট্যগুলো কি হবে? বেশি হবে, তাই না? আর সোডিয়াম ক্লোরাইডের চেয়েও কম হবে কোথায়? সোডিয়াম ফ্লোরাইডে, তাই না? সিম্পল সিম্পল জিনিস কিন্তু। আচ্ছা, তাহলে দেখো তো কার আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হয়? সোডিয়াম ফ্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হয়। এখন এই জিনিসটাই না তোমরা পরীক্ষার হলে ভুল করে আসবা। কখন? কারণ প্রশ্ন আসবে যে নিচের কোনটির আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। প্রশ্ন আসবে কি নিচের কোনটির আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। অপশনে থাকবে তোমার সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। এখন আমরা তো হুজুগে বাঙালি, তাই না? আমরা দেখবো যখনই সোডিয়াম ক্লোরাইড আর বলছে আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, তখন ধাপাস করে দাগাই দেবো সোডিয়াম ক্লোরাইড, আর ধাপাস করে 1.25 নাম্বার আমার নাই, চান্সটাও আমার হইল না। এই যে জোহা ভাইয়া, এটা তো আপনিও ভুল করছিলেন, কারণ আপনি তো মাহিন ভাইয়ের কাছে কেমিস্ট্রি পড়েন নাই, আপনি তো ভুলভাল টিচারের কাছে কেমিস্ট্রি পড়ছেন, আপনি আবার কমেন্ট করতে আসছেন। আপনার আজকে আপনি থাকতেন বুয়েটে, আপনি পড়বেন বুয়েটে, আপনি সেরকম পড়তেছেন রাবিতে। বললাম, এত করে বললাম যে ভাই আমার কাছে কেমিস্ট্রিটা পড়, হ্যাঁ, তাইলে তোর চান্সটা হয়ে যাচ্ছে বুয়েটে। তো তুমি কি করলা? তুমি পাকনামো করলা। তুমি পাকনামো করে কি করলা? যে অমুক ভাই নাম করা, যাই তার কাছে যাই। এবার দিল না, গেল না মারাটা। এই জন্য বলি ভাই, বড়দের কথা শুনতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে ক্যাটায়নের আকার। হ্যাঁ, তো ক্যাটায়নের আকার যত কমবে পোলারায়নের পরিমাণও তত কি হবে? কমবে। কথা বুঝতে পারছো? ক্যাটায়নের আকার যত কমবে পোলারায়নের পরিমাণও তত কি হবে? কমবে। সরি ক্যাটায়নের আকারের সঙ্গে পোলারায়নের সম্পর্ক ব্যস্তানুপাতিক। পোলারায়নের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তার মানে দেখো, ক্যাটায়নের আকারের সঙ্গে পোলারায়নের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক, তাই না? তার মানে ক্যাটায়নের আকার যত বাড়বে পোলারায়ন তত কি হবে? কমবে। আবার ক্যাটায়নের আকার যত কমবে পোলারায়নের পরিমাণটা তত কি হবে? বাড়বে, তাই না? তাহলে ক্যাটায়নের আকারের সঙ্গে পোলারায়নের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। জাস্ট মুখস্থ রাখবা, জাস্ট এই একটাই ব্যস্তানুপাতিক, কিন্তু আর কোনোটা কিন্তু ব্যস্তানুপাতিক নেই। দেখো যতগুলো আমরা বৈশিষ্ট্য পড়ছি অ্যানায়ন এবং ক্যাটায়নের সঙ্গে পোলারায়নের যে সম্পর্ক যতগুলো পড়ছি সবগুলো কিন্তু সমানুপাতিক, জাস্ট এই একটা কি ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে দেখো যে এখন আমরা এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলে গেলেই বুঝতে পারবো। ধরো আমাদের কাছে যৌগ আছে তোমার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে আছে তোমার হচ্ছে রুবিডিয়াম ক্লোরাইড। এখন খেয়াল করেন যে এখানে সবগুলা তোমার অ্যানায়ন সেম, এখানে সবগুলা অ্যানায়ন সেম। ওকে, তাহলে আমাদের বিচার করতে হবে কি দিয়ে? ক্যাটায়ন দিয়ে। ক্যাটায়ন দিয়ে বিচার করতে হবে। তো দেখো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম,
সোডিয়ামের চার্জ +1, পটাশিয়ামের চার্জ +1, রুবিডিয়ামের চার্জও +1, প্রত্যেকের চার্জ সেম। তাহলে চার্জ দিয়ে এখন আর আমি বিচার করতে পারবো না। আমার যদি বিচার করতে হয় তাহলে কি দিয়ে বিচার করা উচিত? ভাবো, একটু ভাবো, চিন্তা করো। ওকে, তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি চার্জ সেম, তাহলে আমাদের কি দ্বারা বিচার করা উচিত? আকার দ্বারা বিচার করা উচিত। এখন দেখতেছি যে আমাদের সোডিয়ামের আকার, পটাশিয়ামের আকার, রুবিডিয়ামের আকার, এর ভিতরে সবচেয়ে বড় আকার কার? রুবিডিয়ামের আকার সবচেয়ে বড়, পটাশিয়ামের আকার তার চেয়ে একটু ছোট, সোডিয়ামের আকারটা আরও ছোট। তাহলে আকার যত ছোট হবে, আই মিন ক্যাটায়নের আকার, তোমরা আবার আকার বলতে অন্য কিছু বোঝো না, কারণ তোমরা তো নেগেটিভ, তোমরা তো সব ইলেকট্রন। যখনই আমি বলতেছি আকার যখন ছোট হবে, তখনই তোমরা অন্য কিছুতে চলে যাচ্ছ। এগুলো ভালো না, বুঝছো? বদমাইশি ছেড়ে ভালো হয়ে যাও। সোডিয়ামের আকার যে ছোট হচ্ছে, এই সোডিয়ামের আকার ছোট হওয়ার ফলে তার পোলার আয়নটা কি হবে? বেশি হবে। কার চেয়ে? পটাশিয়াম ক্লোরাইড এবং রুবিডিয়াম ক্লোরাইডের চেয়ে বেশি হবে, তাই না? তার মানে সোডিয়াম ক্লোরাইডের পোলার আয়নটা বেশি। আচ্ছা, পটাশিয়াম এবং রুবিডিয়ামের ভিতরে কার আকারটা বড়? মানে পারমাণবিক আকার, আই মিন পারমাণবিক আকার কার বড়? রুবিডিয়ামের বড়। তার মানে এইখানে পোলার আয়নটা কি হবে? আকার যদি বড় হয়, পোলার আয়নটা কি হবে? কম হবে। তার মানে পোলার আয়ন কোথায় বেশি হবে? পটাশিয়ামে পোলার আয়নটা বেশি হবে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের পোলার আয়ন ক্রম। আর পোলার আয়ন ক্রম যেমন হবে, সমযোজী ক্রমটাও কি হবে? ঠিক সেম হবে, তাই না? পোলার আয়ন ক্রমটা যেমন হবে, সমযোজী ক্রমটাও ঠিক সেম হবে, বলো, তাই না? সবাই ভালো উপরে উপরে, কিন্তু সবাই খারাপ গোপনে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন যদি আমরা বলি গলনাঙ্কের ক্রম, আমরা যদি গলনাঙ্কের ক্রমটা বের করতে যাই, গলনাঙ্কের ক্রম যদি বের করতে যাই, তাহলে খেয়াল করো, গলনাঙ্কের ক্রম যদি বের করতে যাই, দেখো এটা হচ্ছে আমাদের সমযোজী ধর্মের ক্রম। তাহলে গলনাঙ্ক ক্রমটা কি হবে? বিপরীত হবে, বিপরীত হবে না? তাহলে দেখো, যদি বিপরীত হয় তাহলে আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক তার চেয়ে বেশি পটাশিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক, তার চেয়ে বেশি রুবিডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক। ক্লিয়ার? এই যে জোহা ভাই, আকারের ব্যাপারটা যদি আপনি না বুঝেন, আপনি আমি যখন পাশাপাশি দাঁড়াই, হ্যাঁ, আপনি কি লম্বা, আই মিন উচ্চতায় সাইজে অনেক লম্বা, হ্যাঁ, বাট আমি কি সাইজে খাটো, এটাই হচ্ছে আকারের ব্যাপার। এই নূর আলম ছেলেটা অনেক ভদ্র, আসলে ওর মতো ইনোসেন্ট ছেলে এই যুগে পাওয়া মুশকিল। মানে আমার যদি বিশ্বাস কর, আমার যদি কোনো মানে পরিচিত মেয়ে, ভালো মেয়ে থাকতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে নূর আলমের সঙ্গে বিয়ে দিতাম, কারণ এর মতো ইনোসেন্ট, এর মতো ভদ্র ছেলে আসলে এই যুগে পাওয়া খুব মুশকিল, খুবই মুশকিল। নূর আলম, তুই আসলে একটু কিছু শেখ, বাইরে বাইরে ঘুরে একটু শেখ, আই মিন শেখ, নট শেখ, হ্যাঁ। তাহলে আমরা ফাদারনীতি কিন্তু শিখে ফেললাম। এই ফাদারনীতি শিখতে গিয়ে আমরা উচ্চতাও শিখে ফেললাম, আকারটাও শিখে ফেললাম, হ্যাঁ, সব কিছুই শিখে ফেললাম। যখন আকার ছোট হয় তখন পোলার আয়ন হয় একরকম, যখন আকার বড় হয় তখন পোলার আয়ন হয় একরকম। এগুলো বাস্তব জীবনেও আছে, হ্যাঁ, এগুলো বাস্তব জীবনেও আছে। আকার ছোট বড় হলে বাস্তব জীবনেও অনেক সমস্যা ফেস করতে হয়। এগুলো নূর আলমরে একটু পার্সোনালি বুঝাই দিতে হবে। তুই রাবিতে যখন পরীক্ষা দিতে আসবি, তখন তুই জোহা ভাইয়ের সঙ্গে বা আমার কাছে পার্সোনালি দেখা করবি, তারা তোকে হচ্ছে মানে আমরা তোকে আকারের ব্যাপারটা বুঝাই দেবো, হ্যাঁ। সব কিছু বুঝে তুমি এখন কোনো কিছু বুঝো না, তাই না? প্রস্থ, ইয়েস এক্স্যাক্টলি, এই জানাতুন মনে বুঝতে পারছে। দেখো, আকার যখন লম্বায় বড় হয় তখন কিন্তু প্রস্থ ছোট হয়ে যায় অনেক, হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে। এই জন্য আকার খুব বড়ও ভালো না, আকার ছোটও ভালো না, আকার মাঝামাঝি থাকা ভালো। এম আই রাইট? কারণ সিম্পল একটা জিনিস চিন্তা করো, তখন তোমরা একটা